প্রথমে বিশেষ বিশেষ খবর। বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে আগামী 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হবে। প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত আরোপ এবং নিয়মবিধি শিথিল করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রৌফের নোটবুক থেকে আরও 6 জন আইএসআই এজেন্টের হদিশ পেয়েছে এসটিএফ। জঙ্গিদের সেফ করিডর হিসেবে এ রাজ্যের মাটিকে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। রাজ্যের নাম শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যবহারের পক্ষে রাজ্যসভায় জোরালো সওয়াল করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, মৎস্যজীবীদের 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে আগামী 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হবে। নবান্নে গতকাল নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এরপর প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্য নিয়েছে সরকার। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এবার প্রকৃত উপভোক্তাদের 99%কে প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়েছে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম ও শর্ত বেঁধে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, স্থায়ী কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী বা তাঁদের পরিবার এই প্রকল্পের আওতার বাইরে থাকবে। যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী। স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার যে মহিলা 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের পরিবারের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। গ্রামীণ এলাকায় 3 কক্ষ বিশিষ্ট বাড়ি থাকার শর্ত সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এছাড়াও গ্রামীণ ও অধিকাংশ পৌর এলাকায় জমির পরিমাণ সংক্রান্ত বিধিনিষেধও শিথিল করা হয়েছে। শুধুমাত্র 7টি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের বেশি জমির মালিকদের ক্ষেত্রে আগের শর্তই বহাল থাকবে। বিশেষভাবে সক্ষম মহিলারা দিব্যাঙ্গ ভাতা এবং অন্নপূর্ণা যোজনা 2টি প্রকল্পেরই টাকা পাবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রাপকদেরও একই সঙ্গে 2টি ভাতাই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী যেসব মহিলা বিধবা ভাতা সহ অন্য সামাজিক সুরক্ষা প্রকল্পে 3,000 টাকার কম ভাতা পান, তারা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার টাকাই পাবেন। প্রকল্প সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য পৃথক একটি পোর্টাল চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ গতকাল জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেয়। বলা হয়, অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য একটি সংরক্ষণ রাখা হবে। একই সঙ্গে 66টি সম্প্রদায়কে ওবিসি হিসেবে গণ্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়। তৃণমূল কংগ্রেস আমলে ওবিসি সংরক্ষণ 17% করা হলেও নতুন সরকার তা 7% ফিরিয়ে এনেছে। উল্লেখ্য, ওবিসি শংসাপত্র নিয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছিল, এই নির্দেশের ফলে তার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। উত্তর 24 পরগনার বনগাঁয় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রৌফ ওরফে ওয়াহাব আলমের নোটবুক থেকে আরও অন্তত 6 জন আইএসআই এজেন্টের হদিশ পেয়েছে এসটিএফ। এদের মধ্যে 5 জন নেপাল ও 1 জন বাংলাদেশের বাসিন্দা। রানার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গেছে। পাকিস্তানি নাগরিক রানার কাজ ছিল ভারতীয় সেনা এবং সীমান্তরক্ষী বাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। কলকাতায় ফোর্ট উইলিয়ামেও সে নজরদারি চালাচ্ছিল বলে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে।
এছাড়াও রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রানা পাকিস্তানে পাচার করত বলে অভিযোগ। 14 বছর আগে নেপাল হয়ে ভারতে ঢুকে ভুয়ো আধার, ভোটার সহ একাধিক নথি তৈরি করে এদেশে বসবাস করছিল সে। কলকাতার তপসিয়ায় ধৃত মোহাম্মদ এজাজের বাড়িতে থাকত সে। এজাজই তাকে ভুয়ো পরিচয়পত্র তৈরিতে সাহায্য করেছিল। এসটিএফ সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিল রানা। তার আগেই হাবড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় ভোটার, আধার, প্যান, সিম কার্ড, ফোর্ট উইলিয়ামের ম্যাপ, নোটবুক ইত্যাদি। তাকে জিজ্ঞাসাবাদ করে তপসিয়া থেকে গ্রেপ্তার করা হয় তার সহযোগী মোহাম্মদ এজাজকে। উল্লেখ্য, এর আগে গত মাসেই বর্ধমানের রেনেসা আবাসন থেকে জঙ্গি সন্দেহে হামিম মণ্ডল নামে এক যুবককে এসটিএফ গ্রেপ্তার করে। ধরা পড়ে তার বান্ধবী অর্পিতা সরকার এবং আদিত্য সিং নামে এক সহযোগী। আইএসআই এবং শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে। জঙ্গিদের নিরাপদ যাতায়াতের পথ হিসেবে এ রাজ্যের মাটিকে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে এই ধরনের কার্যকলাপ চললেও পশ্চিমবঙ্গ পুলিশকে কার্যকর পদক্ষেপ করতে দেওয়া হতো না। এখন রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত অভিযানের ফলে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। এদিকে বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, জঙ্গি দমন অভিযানে ধারাবাহিক সাফল্য মিলছে। বাংলাদেশ থেকে আসা জঙ্গি, পাকিস্তান থেকে আসা জঙ্গি, তাদেরকে জামাই আদর করে না রাখলে আপনি মানসিকভাবে পিছিয়ে পড়বে, পার্টির কাকুরা রেগে যাবে। তো এগুলো তো রাখতেই হয়েছে, এরকম সব চতুর্দিকে ছিল। এখন রাষ্ট্রবাদী সরকার হয়েছে, সেই জন্য ধরা পড়ছে এবং আরো ধরা পড়বে। যে যেখানে আছে সবাইকে ছাঁকনি দিয়ে টেনে বার করা হবে এবং ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া হবে। যার যেখানে গন্তব্য সেখানে পৌঁছে দেওয়া হবে। কিছু লোক বাংলাদেশে চলে যাবেন, কিছু লোক পাকিস্তানে চলে যাবেন, কিছু লোক ভারতের জেলে পৌঁছবেন, আর বাকি আরো কিছু থাকবেন তারা যেখানে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেছিলেন সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। এ নিশ্চিত এটা হবে। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রের জন্য 1 মাসের মধ্যে রাজ্য সরকার নতুন শিল্পনীতি ঘোষণা করবে বলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল ভারতীয় ব্যাপার মহোৎসব 2026-এ পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের উদ্বোধন করে তিনি বলেন, এমএসএমই ইউনিটগুলির জন্য উৎসাহ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। শীঘ্রই এ ব্যাপারেও একটি নীতি আনা হবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া কর্মতীর্থ প্রকল্পের সমালোচনায় সরব হন তিনি। যে আমাদের কর্মতীর্থ বলে এক প্রকারের জায়গা তৈরি করা হবে। আমি অন্তত পক্ষে এখনো পর্যন্ত একটিও কর্মতীর্থ দেখিনি যেখানে কর্মীরা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে কোনো ব্যক্তি বিশেষ। সেরকম কর্মতীর্থ একটিও তৈরি করি দেখিনি। রাজ্যের নাম শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যবহারের পক্ষে রাজ্যসভায় জোরালো সওয়াল করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল তিনি বলেন, রাজ্যের সুদীর্ঘ ইতিহাসের কথা মাথায় রেখে শুধু বাংলায় নয়, ইংরেজিতেও ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নাম ব্যবহার করা উচিত। রাজ্যের নাম বাংলা করার বিষয়ে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের প্রচেষ্টার সমালোচনা করেন শ্রী ভট্টাচার্য। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30টায় রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগামীকাল বালিগঞ্জ শিক্ষা সদন থেকে গোলপাট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে গতকাল তিনি নারী স্বাধীনতার বার্তা দিতে ওই দিন রাত 9টায় আয়োজিত মিছিলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাংবাদিক, সর্বোপরি সকল মহিলাকে যোগদানের আহ্বান জানান। উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর তৈরি নিম্নচাপ এলাকাটি আজকের মধ্যে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এদিকে রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা, এই দুইয়ের প্রভাবে আজ বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা। মৎস্যজীবীদের 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইস্টবেঙ্গল AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল টুর্নামেন্টের বাছাই পর্বে ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরবি এসিকে হারিয়ে দিয়েছে। কিশোর ভারতী স্টেডিয়ামে গতকাল ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং 1-2 গোলে ইন্ডিয়ান আর্মির কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে আগামী 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার 3য় পর্যায়ের অর্থ প্রদান শুরু হবে। প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত আরোপ এবং নিয়মবিধি শিথিল করা হয়েছে।
স্থানীয় সংবাদ শেষ হলো। প্রথমে বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা জানিয়েছে এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। পাকিস্তানের বিমান বাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ বলয় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, সরকার নিজে থেকে আলোচনা এবং বিরোধী দলগুলির সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইছে, কিন্তু বিরোধীরা আলোচনা এড়িয়ে চলেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম চালু রাখার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে এই প্রকল্পের মূল দিকগুলি নিয়ে এবং সারা দেশের পড়ুয়াদের সহায়তার লক্ষ্যে এর ধারাবাহিক বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE 2026 সালে দ্বাদশ শ্রেণীর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালের মাধ্যমে তাদের ফল দেখতে পারবে। ভারতে বর্তমানে প্রায় 440টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্টআপ নিবন্ধিত রয়েছে। লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার ও অনুমোদন কেন্দ্রে ইনস্পেস 52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18টি হল নতুন স্টার্টআপ। তিনি আরও জানান, মহাকাশ ক্ষেত্রকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পর থেকে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উপগ্রহ তৈরি, রকেট উৎক্ষেপণ এবং আধুনিক মহাকাশ প্রযুক্তিতে স্টার্টআপগুলির অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। ডক্টর B.R. আম্বেদকর সামাজিক সংহতি প্রকল্পের আওতায় আন্তবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আটওয়ালে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে 2023-24 অর্থবর্ষে 68 জন এবং 2024-25 অর্থবর্ষে 11 জন দম্পতি এই আর্থিক সাহায্য পেয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, পদ্মশ্রী ডক্টর S.R. রঙ্গনাথনের জন্মবার্ষিকীতে জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপের সূচনা হয়েছে। পাঞ্জাবে গত জুলাই মাসে অনুষ্ঠিত ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একই সঙ্গে নতুনভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করতে বলেছে আদালত। পাঞ্জাব সরকার এর আগে দাবি করেছিল পরীক্ষায় কিছু অনিয়ম হলেও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শ্রী পাত্র অভিযোগ করেন, আম আদমি পার্টির সরকার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে।
80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14ই আগস্ট সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা জানিয়েছে সে দেশের স্বাস্থ্য বিভাগের প্রচেষ্টা সত্ত্বেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO প্রধান টেড্রস আধানম গেব্রেয়েসুস বলেছেন, সংক্রমণ বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকলে এর প্রাদুর্ভাব 2014 থেকে 2016 সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারীর ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে। সেই মহামারীতে 11,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমানে পূর্ব কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণে 4,300-রও বেশি শনাক্ত রোগীর মধ্যে 2,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের বিমান বাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও অনেক আহত হয়েছেন। রিপাবলিক অব বেলুচিস্তান নামক একটি সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ও বিমান বাহিনী সুরাবের গুদার এলাকা ও তার আশেপাশে জনবসতিতে বোমা বর্ষণ ও গুলিবর্ষণ করলে এই ঘটনা ঘটে। সংগঠনটি অভিযোগ করেছে, পাক নিরাপত্তা বাহিনী আহত সাধারণ মানুষদের নিজেদের হেফাজতে নিয়েছে এবং স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষকে ত্রাণ ও উদ্ধার কাজে বাধা দিচ্ছে। রিপাবলিক অব বেলুচিস্তান আন্তর্জাতিক পর্যায়ে আহ্বান জানিয়েছে যেন তারা বেলুচ সাধারণ নাগরিকদের জীবন ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। রাশিয়ার নভরোভসিস্ক বন্দরে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুটি বড় শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার একটি বড় নৌঘাঁটিতেও আঘাত হানা হয়েছে বলে খবর। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাতে চালানো এই হামলায় 8 বছর বয়সী এক শিশুসহ 3 জন নিহত এবং আরও 24 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ ঘাঁটিতে আঘাত হানার লক্ষ্যে কিয়েভ এক অভিযানের অংশ হিসেবে রকেট, জেট এবং নৌ ড্রোন ব্যবহার করছে। তবে তিনি শস্য টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে কিছু বলেননি। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, 2টি ফ্রিগেট সহ রাশিয়া 4টি যুদ্ধজাহাজে আঘাত করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, করাইকাল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালাম, গোয়া এবং রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকতে পারে। চলতি মাসের 15 তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, মধ্য মহারাষ্ট্র, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অনুরূপ আবহাওয়া বজায় থাকবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরাবি SCকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জয়গুপ্ত, বাসিম, লাল হালাং সাঙ্গা এবং রোহিত দানু। ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড ACB জানিয়েছে, আগামী মাসের 13 থেকে 17 তারিখ পর্যন্ত দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে 3 ম্যাচের T20 আন্তর্জাতিক সিরিজের আয়োজন করবে আফগানিস্তান। এই সিরিজটি আফগানিস্তানের ফিউচার ট্যুরস প্রোগ্রামের অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময় আফগানিস্তান আয়োজক হিসেবে ম্যাচগুলির আয়োজন ভারতেই করছে। BCCI এর সভাপতি মিঠুন মানহাস বলেছেন, আফগানিস্তানি ক্রিকেটের প্রসার এবং সেখানকার খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়ার বিষয়ে BCCI প্রতিশ্রুতিবদ্ধ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। খবর শেষ হলো।